দেখা যায় 3 নম্বর ক্লাস জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট যে চলছিল তার 3 নম্বর ক্লাস। তো দেখ আজকে করাবো বাই প্রোডাক্টের অঙ্কগুলো করাবো, তার জন্য থিওরিটা বলে দিই, অ্যাকাউন্টিং অফ বাই প্রোডাক্ট। ঠিক আছে, এবার দেখতে হয় বাই প্রোডাক্টের কোন মেথড দিয়েছে। ঠিক আছে, এবার থিওরি দিলেও এই জিনিসটা পড়ে রাখলে থিওরি লিখতে সুবিধা হবে। তো বাই প্রোডাক্টের অ্যাকাউন্টস করার দুটো মেথড আছে, একটা কস্ট মেথড হয় আর একটা নন কস্ট মেথড হয়। ঠিক আছে, একটা কস্ট মেথড হয়, একটা নন কস্ট মেথডের আরেকটা নাম সেল ভ্যালু মেথড। ঠিক আছে, একটা হয় কস্ট মেথড আর একটা হয় নন কস্ট মেথড বা সেল ভ্যালু মেথড। ঠিক আছে, নন কস্ট মেথড বা সেল ভ্যালু মেথড। তো দেখ নন কস্ট মেথড বা সেল ভ্যালু মেথডের কি কি আছে, টপিক গুলো কি কি আছে এখানে দেখে নে। আদার ইনকাম মেথড গুলোর নাম, আদার ইনকাম বা মিসেলিনিয়াস ইনকাম মেথড, বাই প্রোডাক্ট সেল ভ্যালু, সেল ভ্যালুর যে বাই মানে বাই প্রোডাক্টের যে সেল ভ্যালু তার সাথে অ্যাড করতে হবে মেইন প্রোডাক্টের সেল, তারপরে বাই প্রোডাক্ট সেল ভ্যালুর সাথে ডিডাক্ট করতে হয় টোটাল কস্ট, আর একটা যে ক্রেডিট অফ বাই প্রোডাক্ট আর ক্রেডিট অফ সেলস ভ্যালু রিভার্স কস্ট মেথড। মানে পরীক্ষায় এটাই আসে, এটাই বেশি আসে, রিভার্স কস্ট মেথড। কস্ট মেথড কি কি আছে, স্ট্যান্ডার্ড কস্ট মেথড, জয়েন্ট কস্ট প্রোডাকশন আর অপরচুনিটি অর রিপ্লেসমেন্ট কস্ট মেথড। প্রতিটা টপিক একটা করে বলছি, যেটা নন কস্ট মেথডটা। নন কস্ট মেথডের মধ্যে প্রথম যে মেথডটা সেটা কি, আদার অর মিসেলিনিয়াস ইনকাম মেথড। এটা কিভাবে করতে হবে বলছে, এই মেথডে বাই প্রোডাক্ট ডু নট বিয়ার এনি পোর্শন অফ জয়েন্ট কস্ট, মানে বাই প্রোডাক্ট জয়েন্ট কস্টের কোনো পোর্শন বিয়ার করবে না। অ্যামাউন্ট রিয়ালাইজ ফ্রম সেল অফ বাই প্রোডাক্ট বেচে যে টাকাটা পাওয়া যাবে ইজ ডাইরেক্টলি ট্রান্সফার টু কস্টিং পিএল। বাই প্রোডাক্ট বেচে যে টাকাটা পাবে সেটা পুরোপুরি কস্টিং পিএল ট্রান্সফার করতে হবে। এর পরের মেথড বলেছে বাই প্রোডাক্ট সেলস ভ্যালু অ্যাডেড টু মেইন প্রোডাক্ট সেলস, বাই প্রোডাক্টের সেলের সাথে মেইন প্রোডাক্টের সেল যোগ। বলছে এই মেথডে সমস্ত খরচা অন জয়েন্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টে যে সমস্ত খরচা করা হবে আর অ্যাকুমুলেটেড and revised sum is deducted from the sale value of all product, বাদ দিয়ে দিতে হবে। ওই যে বাই প্রোডাক্ট সেল ভ্যালু ডিডাক্টেড ফ্রম টোটাল কস্ট। বলছে এই মেথডে বাই প্রোডাক্ট ডু নট বিয়ার এনি পোর্শন অফ জয়েন্ট কস্ট। ঠিক আছে, দ্য কস্ট অফ দ্য মেইন, বেসিক্যালি থিওরি করাচ্ছে এটা। হ্যাঁ, এগুলো অঙ্কের কিছু নেই, এগুলো থিওরি পোর্শন। থিওরি লিখতে দিলে বাই প্রোডাক্টের এই কস্ট মেথড বা নন কস্ট মেথডে অ্যাকাউন্টসটা কিভাবে করতে হবে। The cost of main product is reduced, main প্রোডাক্টের কস্টটা কমে যাবে by deducting the sale value of the product from the joint product। আর লাস্ট কি বলেছে, বলছে ক্রেডিট অফ বাই প্রোডাক্ট, বলছে ক্রেডিট অফ বাই প্রোডাক্ট সেল ভ্যালু লেস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে বলছে, এই মেথডে সেলিং আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ইনকার্ড ফর ডিসপোজিং অফ দ্য বাই প্রোডাক্ট is deducted from the sale value, সেল ভ্যালু থেকে ডিডাক্ট করতে হবে, বাই প্রোডাক্টের যে সেল ভ্যালু তার থেকে ডিডাক্ট করতে হবে, and net amount is deducted from total cost। and লাস্ট পয়েন্ট, এর উপর বেস করে অঙ্কগুলো আসছে। বলছে ক্রেডিট অফ সেলস ভ্যালু, ঠিক আছে, সেল ভ্যালু লেস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট ইনকার্ড বাই প্রোডাক্ট আফটার স্প্লিট অফ পয়েন্ট। এটা একটা মেথড। এবং লাস্ট যেটা এতগুলোর মধ্যে এই পয়েন্ট একটু মনে রাখতে হবে, এটা মানে এটার উপরই পরীক্ষায় অঙ্ক দেবে। রিভার্স কস্ট মেথড, এর উপরই সমস্ত অঙ্ক সেট হয়। এই মেথড কি করে করতে হয়, তোকে বাই প্রোডাক্টের একটা সেল ভ্যালু বলে দেবে, বাই প্রোডাক্টে যত টাকা সেল দিয়ে দেবে তার থেকে কি বাদ দিবি, প্রফিট বাদ দিবি, সেল থেকে প্রফিট বাদ দিবি। সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয় জানিস তো, টোটাল কস্ট। কস্ট শিট করেছিলাম না, সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয়, কস্ট হয়, কস্ট। এবার কস্ট থেকে বাদ দিবি কি বলতো, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। টোটাল কস্ট থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ দিবি, তার থেকে বাদ দিবি কি, পোস্ট স্প্লিট অফ এক্সপেন্সেস। যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার। এবার এক একটা করে তুই অঙ্ক যখন দেখবি পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এক একটা করে অঙ্ক যখন দেখবি, ধর ধর এখানে এটা দিয়েছে, ধর বলছি আমি এখানটা অঙ্কটা দিয়েছে, দেখ বলছে জয়েন্ট প্রসেসিং কস্ট, মানে জয়েন্ট কস্ট বলেছে কত, 40,000 টাকা জয়েন্ট কস্ট। এবার দুটো প্রোডাক্ট, একটা মেইন প্রোডাক্ট এক্স আর বাই প্রোডাক্ট ওয়াই। তো মেইন প্রোডাক্ট কত ইউনিট, 10,000 ইউনিট, আর বাই প্রোডাক্ট বলেছে 200 ইউনিট। এইবার নেক্সট পেজ মনে হয় এখানে ছিল নাকি, এই অঙ্কটা এখান দিয়ে শুরু হয়েছে।
এই তো এবার বলছে নো ফার্দার কস্ট ইনকার্ড আফটার দ্য সেপারেশন পয়েন্ট, সেপারেট হওয়ার পর কোনো খরচা হয়নি। মার্কেট ভ্যালু অফ বাই প্রোডাক্ট কত, বাই প্রোডাক্টের মার্কেট ভ্যালু কত বলেছে 5 টাকা, বাই প্রোডাক্টের মার্কেট ভ্যালু বলেছে কত টাকা 5 টাকা। ডিটারমাইন কস্ট টু বি বর্ন মেন প্রোডাক্ট এক্স আন্ডার দিস মেথড। ঠিক আছে, তো আগের পেজ কোথায় ছিল, আগের পেজটা এখানে ছিল। অঙ্কটা করবো, খাতাটা খোল, পেজ নাম্বার লিখে নে। হ্যাঁ, পেজ নাম্বার লিখে নে। কত নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা করবো, এটা 7 নম্বর অঙ্কটা। তোকে কি বের করতে হবে দেখ, এখানে বের করতে বলেছিল কি আলটিমেটলি অ্যান্সার, এই যে বলছে ডিটারমাইন দা কস্ট টু বি বর্ন বাই মেন প্রোডাক্ট, মানে মেন প্রোডাক্টের কস্ট বের করতে বলেছে, তাই তো, মেন প্রোডাক্টের কস্ট। তাহলে হেডিং দে, উপরে হেডিং দিয়ে লেখ কস্ট অফ মেন প্রোডাক্ট, উপরে হেডিং দিয়ে লেখ কস্ট অফ মেন প্রোডাক্ট, উপরে হেডিং দিয়ে লেখ কস্ট অফ মেন প্রোডাক্ট। তোকে মেন প্রোডাক্টের কস্ট বের করতে বলেছে, এটা কর। তোকে মেন প্রোডাক্টের কস্ট বের করতে বলেছে, ঠিক আছে, লিখলাম কস্ট অফ মেন প্রোডাক্ট, মেন প্রোডাক্টের কস্ট বের করতে বলেছে। ঠিক আছে, মেন প্রোডাক্টের কস্ট বের করতে হবে। ঠিক আছে, তো মেন প্রোডাক্টের কস্টটা বের করবো। চ লেখ, প্রথমে লেখ জয়েন্ট প্রসেসিং কস্ট বা জয়েন্ট কস্ট, প্রথমে লেখ জয়েন্ট কস্ট, প্রথমে লেখ জয়েন্ট কস্ট। এবার দেখ কোশ্চেন পড়ে দেখ জয়েন্ট কস্ট কত টাকা দিয়েছে। দেখ জয়েন্ট কস্ট কত দিই, জয়েন্ট কস্ট 40,000 টাকা, জয়েন্ট কস্ট দিই 40,000 টাকা, জয়েন্ট কস্ট 40,000। জয়েন্ট কস্ট কাকে বলে জানিস তো, আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম, কোনো একটা প্রোডাক্ট, আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করতে বসি তখন তো আমি বুঝবো না ওখান থেকে বাই প্রোডাক্ট বেরোবে, আমি তো কোনো একটা মেন প্রোডাক্ট তৈরি করতেই যাই, মেন প্রোডাক্ট তৈরি করতে গিয়ে বাই প্রোডাক্ট বেরিয়ে যায়। তাহলে ওই মেন প্রোডাক্ট তৈরি করার জন্য খরচা করেছিলেন 40,000 টাকা, কিন্তু যখন আধা কাজ কমপ্লিট হলো দেখলাম ওই মেন প্রোডাক্ট তো হচ্ছেই, তার পাশাপাশি বাই প্রোডাক্টও বেরিয়ে গেছে, তাহলে টোটাল খরচা করেছে 40,000 টাকা। এবার যে বাই প্রোডাক্ট বেরিয়ে গেল, বাই প্রোডাক্টের খরচা বাদ দিয়ে দে, তাহলে তো মেন প্রোডাক্টের খরচা বেরিয়ে গেল। ঠিক আছে, তো লেখ মাইনাস দিয়ে লেখ, মাইনাস দিয়ে লেখ, মাইনাস দিয়ে লেখ সেল ভ্যালু, মাইনাস দিয়ে লেখ সেল ভ্যালু, মাইনাস দিয়ে লেখ সেল ভ্যালু অফ বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টের সেল কত ছিল, কোশ্চেন দেখবো বাই প্রোডাক্টের সেল কত ছিল। বাই প্রোডাক্টের সেল কত ছিল দেখ, এই যে মার্কেট ভ্যালু মানে, এই যে মার্কেট ভ্যালু মানে সেল ভ্যালু অফ বাই প্রোডাক্ট কত, 5 টাকা, একটা ইউনিটে 5 টাকা করে। তাহলে এখানে কত 200 ইউনিট, তাহলে 200 ইউনিটে কত হবে 1000 টাকা। তাহলে লিখবো এখানে 200 ইন্টু 5 কত হবে 1000 টাকা। তাহলে এই যে 39,000 টাকা বেরিয়ে গেল, এই যে 39,000 টাকা বেরিয়ে গেল, তাহলে এটা কি বেরোলো 39,000 টাকা, টোটাল খরচা 40, তার মধ্যে বাই প্রোডাক্টের সেল ভ্যালু হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, বাই প্রোডাক্ট সেল করে 1000 টাকা পাচ্ছি, তাহলে বাকি যে 39,000 টাকা রইলো এটা হচ্ছে মেন প্রোডাক্ট, এটা বেরোলো কি মেন প্রোডাক্ট, এটা হচ্ছে মেন প্রোডাক্ট, এটা বেরোলো কি মেন প্রোডাক্ট। আর মেন প্রোডাক্ট কতগুলো তৈরি করা হয়েছে বল, ইউনিট প্রডিউস কত ছিল মেন প্রোডাক্টের 10,000। ভাগ করে দে, অঙ্ক শেষ, সিপিইউ বেরিয়ে গেল 3 টাকা 90 পয়সা, এটা হচ্ছে সিপিইউ। ঠিক আছে, আরো একবার দেখে নি, জাস্ট কোশ্চেনটা দেখ কি বের করতে হবে। সবার প্রথম তোকে বের করতে বলছে কস্ট টু বি বর্ন বাই মেন প্রোডাক্ট এক্স আন্ডার দিস মেথড, মানে মেন প্রোডাক্টের খরচা বের করতে বলেছে। টোটাল খরচা করেছি কত 40,000 টাকা, টোটাল খরচা করে 40,000 টাকা, 40,000 টাকা আমাদের মেন প্রোডাক্টের খরচাও আছে, আবার বাই প্রোডাক্টের খরচাও আছে। তাহলে ওখান থেকে বাই প্রোডাক্টেরটা বাদ দিয়ে দিলে মেন প্রোডাক্টের খরচা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তো এটাই বলেছে অঙ্কটা।
এবার নেক্সট অঙ্কটা করতে পারবি, ওই একই জয়েন্ট কস্ট 40,000 টাকা, মেন প্রোডাক্ট এতগুলো তৈরি করা হয়েছে, বাই প্রোডাক্ট এত তৈরি করা হয়েছে, ঠিক আছে। মার্কেট ভ্যালু অফ বাই প্রোডাক্টের মার্কেট ভ্যালু কত করে বলছে, 5 টাকা করে, ঠিক আছে। তাহলে তুই বুঝতেই পারছিস একই রকম ভাবে ট্রাই কর। এবার সেলিং খরচা বলেছে কত, বাই প্রোডাক্টের সেলিং আর ডিস্ট্রিবিউশন খরচা বলেছে 300 টাকা। তাহলে কি আইডিয়া করতে পারবি, অঙ্ক পরে করবি, জাস্ট একটু রাফ কর, ক্যালকুলেটর নেই। দেখ কি বলেছিল আগের মতন, জাস্ট একটু রাফ করি। এখানে 40,000 টাকা টোটাল খরচা, তার মধ্যে বাই প্রোডাক্টের খরচাটা বাদ দে। বাই প্রোডাক্টের খরচা কত ছিল, 200 ইউনিট 5 টাকা করে, মানে 1000 টাকা। এবার এই সেলিং খরচাটা কোন প্রোডাক্টের সেলিং খরচা, এই যে বাই প্রোডাক্ট গুলো যে মার্কেটে বেচবো, মার্কেটে বেচার জন্য তোকে 300 টাকা খরচা করতে হয়েছে। তাহলে বাই প্রোডাক্ট বেচে অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছিস বলতে পারবি, বুঝিসনি? আবার বল, আবার বলছি, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন। এই যে বাই প্রোডাক্ট কতগুলো, 200টা, এই বাই প্রোডাক্ট গুলো মার্কেটে বেচলি, মার্কেটে বেচে কত টাকা পেলি, 1000 টাকা পেলি। 200 ইউনিট 5 টাকা করে, 1000 টাকা পেলি। এই বাই প্রোডাক্ট গুলো মার্কেটে বেচার জন্য তোকে 300 টাকা খরচা করতে হয়েছে। আলটিমেটলি বাই প্রোডাক্ট বেচে কত টাকা পেয়েছিস, 1000 টাকা 700 টাকা পেয়েছিস। তাহলে 40,000 থেকে 700 বাদ দে, 39,300। 39,300 কত ইউনিটের জন্য, 10-এর জন্য। তাহলে একের জন্য কত করে, 3 টাকা 93, হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝতে পারলি? এটা বেসিক জিনিস, আমি ওই থিওরি গুলো লেখালাম ওটা পড়ানোর জন্য। এই সমস্ত অঙ্ক পরীক্ষায় দেয় না, এটা সরাসরি অঙ্ক দেয় না, ঠিক আছে। কঠিন অঙ্কও দেয় না, বাট এরকম অঙ্ক পরীক্ষায় আসে না। আমি এগুলো মানে যে থিওরিটা পড়ালাম, থিওরিটা যাতে ভালো করে বোঝা যায় এই অঙ্কগুলোর মাধ্যমে, ঠিক আছে। তো দেখ অঙ্কটা আরম্ভ কর। কত নম্বর অঙ্ক বল এটা? লেখ, প্রথমে লেখ জয়েন্ট কস্ট, প্রথমে লেখ জয়েন্ট কস্ট কত টাকা ছিল বল, 40,000 টাকা। এই যে এই অঙ্কগুলো করে নিই, এটা আবার তারপর অঙ্কটা করে তারপর থিওরিটা আবার পড়াবো, তাহলে তুই বুঝতে পারবি থিওরিটা কি লেখা ছিল। মানে তখন জাস্ট ইংলিশে লাইন বাই লাইন পড়ছিলাম, বুঝতে অসুবিধা হচ্ছিল। এবার বুঝতে পারবি জয়েন্ট কস্ট ছিল। এবার এর থেকে মাইনাস করবো কি, বাই প্রোডাক্ট। এর থেকে মাইনাস করবো কি, বাই প্রোডাক্টের ভ্যালু, বাই প্রোডাক্টের ভ্যালু, বাই প্রোডাক্ট ভ্যালু। কি লিখবো, সেল ভ্যালু অফ বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টের সেল ভ্যালু কত ছিল, 200 ইউনিট 5 টাকা করে না, 200 ইউনিট 5 টাকা করে, তাহলে কত হচ্ছে, 1000 টাকা। এখানে লিখলাম 1000 টাকা। এবার এটা বেচার জন্য আমাকে খরচা করতে হয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। কত টাকা, 300 টাকা। তাহলে 1000 থেকে 300 বাদ দিয়ে 700 হলো। 40,000 থেকে 700 বাদ দিলে কত হয়, 39,300। তাহলে এখানে কি লিখবো, এটা লিখবো কস্ট অফ কোন প্রোডাক্টের খরচা, এটা কস্ট অফ মেন প্রোডাক্ট, কস্ট অফ মেন প্রোডাক্ট, ঠিক আছে। এবার ইউনিট প্রডিউস লিখবো, বল কত ইউনিট প্রডিউস ছিল, 10,000। কত হলো, 3.9। এটাকে বলে কস্ট পার ইউনিট। ক্লিয়ার? আরো একটা অঙ্ক করাবো, আরো একটা অঙ্ক করাবো, তারপর থিওরিটা আবার পড়াবো প্রথম দিয়ে, ঠিক আছে। থিওরিটা আবার পড়াবো, ঠিক আছে, তারপর আবার থিওরিটা পড়াবো। হয়েছে অঙ্কটা, দেখে নে। পরের অঙ্কটা করার আগে কোশ্চেনটা পড়বি ভালো করে। হলো, হয়েছে, পরের অঙ্কটা করাবো। নয় একটা, তাই তো? বলছে কি জয়েন্ট কস্ট, বলছে জয়েন্ট কস্ট ইনকার্ড দুটো প্রোডাক্ট, একটা মেইন প্রোডাক্ট এক্স আর এখানে তাদের বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট হবে, বাই প্রোডাক্ট ওয়াই। কত খরচা করি টোটাল, 50,000 টাকা খরচা করি টোটাল।
এটা কি বলছে? পোস্ট স্প্লিট অফ কস্ট, মানে বুঝেছিস তো, বলেছিলাম কিন্তু আগের দিন। পোস্ট স্প্লিট অফ কস্ট মানে কি? যেদিন সেপারেট হয়ে গেছে, সেপারেট হয়ে যাওয়ার পর দুজনের খরচা আলাদা আলাদা হয়ে গেছে। সেপারেট হওয়ার আগে অবধি খরচা একসাথেই করছিল, যেই ওরা বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হওয়ার পর যার খরচা সে আলাদা আলাদা করে করছে। ঠিক আছে? তার মানে যখন ওরা সেপারেট হয়নি তখন ওদের খরচা কত ছিল? 50। যেই ওরা সেপারেট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, তখন এক্স এর রাস্তা এক্স দেখে নিল, ওয়াই এর রাস্তা ওয়াই দেখে নিল। ঠিক আছে? তো সেপারেট হওয়ার পর এক্স খরচা করলো 7,000 টাকা, সেপারেট হওয়ার পর ওয়াই খরচা করলো 3,000 টাকা। তার মানে এই খরচাটাকে বলে, বুঝলি, পোস্ট খরচা কাকে বলে? সেপারেট হওয়ার আগের খরচাটাকে কি বলে? প্রি বা জয়েন্ট কস্ট। সেপারেট হয়ে গেল, ঠিক আছে, তারপরে যে খরচা করা হয় তখন তাকে বলে পোস্ট। সেপারেট মানে বুঝতে পারছিস তো? পাতি কথা বলে ভাষায় ব্রেকআপ। দেখ শোন, কত হলো? 10,000 টাকা খরচা, এটা পোস্ট খরচা। টোটাল খরচা 60,000 টাকা। ঠিক আছে তো? এবার দেখ, এক্স তো মেন প্রোডাক্ট আর ওয়াই হচ্ছে বাই প্রোডাক্ট। তাহলে এক্স করেছে 1000 ইউনিট আর ওয়াই করেছে 600 ইউনিট। এবার এই যে সেলিং আর ডিস্ট্রিবিউশন খরচা, সেলিং এক্সপেন্সেস আর ডিস্ট্রিবিউশন, এটা কোন প্রোডাক্টের? মেন প্রোডাক্টের না বাই প্রোডাক্টের দিয়েছে? বাই প্রোডাক্টের 500 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট অফ ওয়াই, এটা কোন প্রোডাক্টের সেলিং প্রাইস করে? বাই প্রোডাক্টের। তাহলে বুঝতে পারলি তো? আগে মুখে মুখে একটু ভাবতো কি হচ্ছে, একটু মুখে মুখে মানে মনে মনে ভাব যে অ্যান্সারটা তার সঙ্গে তোর অ্যান্সার আসছে কিনা। টোটাল জয়েন্ট খরচা করেছি 50,000 টাকা। আগে যে কটা করলো, দুটো অঙ্কের একটাও ছিল পোস্ট খরচা ছিল। এখানে পোস্ট খরচা আছে। কত খরচা হয়েছে পোস্ট খরচা? দেখ, বল পোস্ট খরচা কত করেছি এখানে, বল। এখানে পোস্ট খরচা, এই দেখ 50,000 টাকা খরচা ছিল টোটাল। এর মধ্যে এবার পোস্ট খরচা ছিল এক্স এরও ছিল, ওয়াই এরও ছিল। ঠিক আছে? এক্স এরও ছিল, ওয়াই এরও ছিল। ওয়াই নিয়ে লাভ নেই, ওয়াই নিয়ে কি হবে? এক্স এর খরচাটা, কারণ আমি দেখ কেন নেব না, একটু কনসেপ্ট বোঝ কেন নেব না। টোটাল খরচা হলো 50। ঠিক আছে? এবার ওরা সেপারেট হওয়ার পর এক্স খরচা করলো 7, ওয়াই খরচা করলো 3। তাহলে এক্স এর খরচা কত? 7। টোটাল কত খরচা হলো? 57K। এবার এখান থেকে এক একটা করে, যেটা আগেরটা বললাম, তাহলে কতগুলো বাই প্রোডাক্ট, কতগুলো বেরোলো বাই প্রোডাক্ট? 600টা। 600 ইউনিট বিক্রি করছি 10 টাকা করে, মানে 6,000 টাকা। 600 ইউনিট 10 টাকা করে বিক্রি, 6,000 টাকায় বিক্রি করলাম। এবার খরচা করেছিস কত বল? সেলিং খরচা কত করি? 500 টাকা। 6,000 থেকে তুই 500 টাকা বাদ দিয়ে দে, 6,000 থেকে 500 টাকা বাদ দিয়ে দে। আচ্ছা, এবার এই যে প্রোডাক্ট ওয়াই মানে বাই প্রোডাক্ট পরে খরচা করলো কত? 3,000 টাকা। টোটাল কত হলো? 9,500 টাকা। তাহলে 57,000 থেকে 9,500 বাদ দে। 57,000 থেকে 9,500 হচ্ছে না, এটা 9,500 কেন হবে রে? এটা 9,500 হবে, এটা 5,500 আর 3,000, 2,500 হবে। 2,500 হবে। 57 থেকে 2 বাদ দিলে 55, 55 থেকে 500 বাদ দিলে 54,500 টাকা। এই 54,500 কে ভাগ করবো কত দিয়ে বল? ভাগ করবো 1000 দিয়ে। 54,500 কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 54.50। এই ছিল অঙ্ক। এবার অঙ্কটা করবো। দেখ, আগে ভালো করে বুঝে নে, আরো একবার বুঝে নে দরকার হলে, তারপর অঙ্কটা স্টার্ট করবো। আগের চেয়ে আগের অঙ্কটা এই অঙ্কটা কিন্তু পুরো সেম, নতুন কিছু দেয়নি। শুধু একটা আইটেম দেখ, আগের যে দুটো অঙ্ক করলাম তার সঙ্গে এই অঙ্কে চেঞ্জ কি আছে? শুধু এই জায়গাটা চেঞ্জ, এটা নতুন আছে, আর কিছু নতুন ছিল না। তাহলে অঙ্ক নিয়ম কি? প্রথমে করব কি, যে টোটাল কত খরচা করলাম, মানে জয়েন্ট খরচা কত করলাম। ঠিক আছে? জয়েন্ট খরচা কত করলাম? জয়েন্ট খরচা করলাম 50,000 টাকা। এবার দেখ এখানটায় এক্স এর খরচা কত, মেইন প্রোডাক্টের খরচা কত? 7,000 টাকা, মানে পোস্ট খরচা টোটাল 57,000 টাকা খরচা হয়ে গেল। এই 57,000 টাকার মধ্যে বল, এই 57,000 টাকার মধ্যে বাই প্রোডাক্টের খরচা আছে তো? জাস্ট বাই প্রোডাক্টের খরচাটা বের করে কত বাই প্রোডাক্টের খরচা, ওটাই আর কি তোকে করে করে দেখাতে হবে। জয়েন্ট কস্ট কত টাকা? সরি,
জয়েন্ট কস্ট টোটাল 50,000 টাকা। এবার লেখ পোস্ট, নাম কি ছিল এটা, পোস্ট স্প্লিট অফ কস্ট, কাল লিখবো এক্সেল, কত ছিল 7,000 টাকা, টোটাল হলো 57,000 টাকা। মাইনাস দিয়ে লিখবো ওই ভ্যালু অফ বাই প্রোডাক্ট ওয়াই, ঠিক আছে, মাইনাস দিলি ভ্যালু অফ বাই প্রোডাক্ট ওয়াই, ভ্যালু অফ বাই প্রোডাক্ট ওয়াই, ভ্যালু অফ বাই প্রোডাক্ট ওয়াই। প্রথমে লেখ সেল ভ্যালু, কত ছিল সেল ভ্যালু, কতগুলো বিক্রি করা হয়েছিল, 600 ইউনিট 10 টাকা করে, তাই তো, 6,000 টাকা। এর থেকে লিখবো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, কত টাকা, হ্যাঁ 500 টাকা। আর কি পোস্ট স্প্লিট অফ এক্সপেন্সেস, কত, 2,500, বাদ দিয়ে কত হয় 54,500। এটাকে লিখবো কস্ট অফ মেইন প্রোডাক্ট, লিখবি ইউনিট প্রডিউসড, 10,000। এটাকে লিখবো কি কস্ট পার ইউনিট, আচ্ছা এটা ঠিক আছে, দেখে নে। দেখ এখন যে অঙ্কটা করালাম না, এই দুটো লাস্ট যেটা অঙ্ক করালাম, এই লাইনটা পড়লে ইংলিশটা পড়লে ওদের কি বলেছে, এখানে বলেছে আন্ডার দিস মেথড, এই মেথডে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, যেটা ছিল সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ইনকার্ড, ঠিক আছে, কেন সেলিং আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কেন করা হয়েছিল, বাই প্রোডাক্ট বেচার জন্য সেলিং আর ডিস্ট্রিবিউশন খরচা করা হয়েছিল, বাই প্রোডাক্টটা যে বিক্রি করবো তার জন্য আমাকে সেলিং খরচা করতে হয়েছে, ডিস্ট্রিবিউশন খরচা করতে হয়েছে, তাই লিখেছি দ্য সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ইনকার্ড, এটা করা হয়েছিল কেন, ফর ডিসপোজিং বেচার জন্য, কি বাই প্রোডাক্ট বেচার জন্য, বাই প্রোডাক্ট বেচার জন্য যে সেলিং আর ডিস্ট্রিবিউশন খরচা করা হয়েছিল, যেই সেলিং খরচাটা করা হয়েছিল, ডিস্ট্রিবিউশন খরচা করা হয়েছিল, সেটা বাদ যাবে কার থেকে, সেল ভ্যালু, কার সেল ভ্যালু, বাই প্রোডাক্টের সেল, তাই করেছিলাম, বাই প্রোডাক্টের সেল ভ্যালু থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন খরচাটা বাদ যাবে, খরচা বাদ দেওয়ার পর যে নেট ভ্যালুটা বেরোবে সেটা কার থেকে বাদ যাবে, টোটাল জয়েন্ট কস্ট থেকে, তাই লেখা আছে and the net amount বাই প্রোডাক্টের সেল ভ্যালু থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন খরচা বাদ দেওয়ার পর যেটা বেরোয় তাকে নেট অ্যামাউন্ট বলে, ওই নেট অ্যামাউন্ট বাদ যাবে কার থেকে, টোটাল কস্ট থেকে, লেখা আছে। তারপর একটা দেখ যেটা লাস্ট অঙ্ক করালাম, বলছে where বাই প্রোডাক্ট রিকোয়ার সাম ফার্দার এক্সপেন্সেস, দেখা গেল বাই প্রোডাক্টের কিছু ফার্দার খরচা করতে, যেটা পোস্ট স্প্লিট অফ কস্ট, পোস্ট স্প্লিট অফ কস্ট বললাম না, পোস্ট স্প্লিট অফ কস্ট, তো বাই প্রোডাক্টে যদি দরকার হয় পোস্ট স্প্লিট অফ কস্ট খরচা করার, তখন সেলিং আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আর ডিডাক্টেড, কার থেকে বাদ দিলাম, বাই প্রোডাক্টের সেল ভ্যালু থেকে সেলিং খরচা বাদ দিলাম, ঠিক আছে, তাই লিখলাম এই যে কি লিখি, দেন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কস্ট ডিডাক্টেড ফ্রম দ্য সেল ভ্যালু অফ বাই প্রোডাক্ট, এন্ড যে নেট অ্যামাউন্ট বেরোবে সেটা বাদ দিলাম কার থেকে, টোটাল জয়েন্ট কস্ট থেকে, এটাই বলেছে। এবার মেনলি এই যে এতক্ষণ যে থিওরি পড়ালাম এই করলাম, এগুলো কিছু দেবে না, পরীক্ষায় দেবে, আগের দিনও যা করেছি অত বেশি ইম্পর্টেন্ট, এই মেথডটা পরীক্ষায় দেয়, প্রতি বছরই এই মেথডটাই দেয়, এই মেথডটা ভালো করে ফোকাস করতে হবে, এই মেথডটা, আর এই মেথডের অঙ্কই চুজ করা হয়েছে, এই মেথডের অঙ্কটাই চুজ করা হয়েছে। দেখ কত নম্বর অঙ্কটা ছিল বলতো, ওটা 10 নম্বর অঙ্কটা, আর এটাই পরীক্ষায় দেবে, মানে এটা খুব দেয়, এটা তো পার্টিকুলার এই 10 নম্বর অঙ্কটা সিইউতে কতবার দিয়েছে, না 10 নম্বর না,
10 নম্বর তো, হ্যাঁ 10 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা সিউতে বহুবার দিয়েছে, এই পার্টিকুলার এই অঙ্কটা। এটা 2015 জেনারেল লেখা, তাছাড়াও বহুবার দিয়েছে সিউতে, বহুবার এসে এই অঙ্কটা। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ এই দেখ লেখাও আছে, দেখ এই দেখ লেখা আছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? সাজেশনে রাখা আছে এই অঙ্কটা, মানে ফাইনাল পরীক্ষায় আসতে পারে এই জন্য সাজেশন করা আছে এই অঙ্কটা। মানে এতক্ষণ পর্যন্ত বা আগের দিন পর্যন্ত যা অঙ্ক করেছি, একটা অঙ্ক এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট আসেনি। ফার্স্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এই অঙ্কটা। বাড়িতে ভালো করে হাতে ধরে ধরে প্র্যাকটিস করবি এই অঙ্কটা, ঠিক আছে তো? বুঝবি কিন্তু অঙ্কটা, কারণ পরীক্ষায় এই অঙ্কই আসবে একদম। এরপরে আগামী যত অঙ্ক হবে এই অঙ্কের উপর বেস। কি বলেছে? হোয়াইল, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ অঙ্কটা টাইম নেবো এই অঙ্কটা করতে। হোয়াইল ম্যানুফ্যাকচারিং দ্য মেন প্রোডাক্ট এ, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি মেন প্রোডাক্ট কাকে বলে। ধরুন এই পেনটা যে আমরা করছি, এটা ধর পেনটা যে মেন প্রোডাক্ট, এটা মেন প্রোডাক্ট, কিন্তু এই পেনটা যখন মেশিনে তৈরি করা হয়েছিল ওর পাশাপাশি অনেকগুলো বাই প্রোডাক্ট বেরিয়ে গেছিল। বুঝতে পেরেছিস? তোরা দেখেছিস বাই প্রোডাক্ট কাকে বলে? আমি আগের ক্লাসে থিওরি পড়ার সময় বলছিলাম বাই প্রোডাক্ট কাকে বলে। তৈরি করতে গেছি একটা, কিন্তু বেরিয়ে গেছে আরো অনেক জিনিস। যেমন তুই দেখ, আমি তোকে একটা ভালো উদাহরণ দিই, এটা ভালো উদাহরণ। আমরা দেখবি অনেকে আপেলের জুস খাই, জানিস? আপেলের জুস খাই। এবার আপেলের জুসটা খাওয়ার সময় যখন তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে আপেলের যে চোকলা গুলো বেরিয়ে যায়, ওই চোকলা কি ফেলে দেয় জানিস? ওই চোকলা কি করে? চোকলা ফেলে দেয় না, ক্রিম তৈরি করতে চোকলা কাজে লাগে। তাহলে বল, ওই আপেলের যে জুসটা তৈরি হলো ওটা তো মেন প্রোডাক্ট হয়ে গেল, কিন্তু ওই যে চোকলাটা বেরিয়ে গেল না, ওই চোকলা দিয়ে কিন্তু দেখ, চোকলা কিন্তু আর কেউ মুখে মাখে না, কিন্তু চোকলাটার মধ্যে কেমিক্যাল মিক্স করে, চোকলার মধ্যে কেমিক্যাল মিক্স করে ক্রিম তৈরি করে, যে ক্রিম মানে মাখা হয়, বুঝতে পারলি? যে ক্রিম গুলো মাখা হয়, তার মানে কি ওটা কেমিক্যাল মেশাবে, প্রসেসিং করবে, তারপর তার জন্য কি করতে হবে? এরপরে আবার খরচা করতে হবে। ওটাকে কি খরচা বলে? পোস্ট স্প্লিট অফ কস্ট। আমার কথাটা বুঝতে পারছিস কি বলছি? মানে আমি তো তৈরি করতে গেছি, ধরো জুসই তৈরি করতে গেছে, কিন্তু বেরিয়ে গেছে আপেলের চোকলা, বা যেটা আগের দিন বলছিলাম আখের জুস, যে আমরা খাই আখের জুস তো মেন প্রোডাক্ট, কিন্তু ওই যে আখের যে ছাবড়াগুলো বেরিয়ে থাকে, ওই ছাবড়াগুলো হয়তো কোনো কাজে লাগে, আর না হলে কাউকে বেচে দেয়, ধর অনেকে কিনে নিয়ে যায়, গরু থাকে বাড়িতে, এদেরকে খাওয়ায়, ঠিক আছে? কোনো কিছু ফেলা যায় না, কোনো কিছু জীবনে ফেলা যায় না, সব কিছুই কাজে না কাজে লেগে যায়। এই যারা কাঠের দোকান, কাঠের বিজনেস করে, যে কাঠগুলো যে ঝুড়োগুলো বেড়ে যায়, মানে বেঁচে যায়, ওইগুলো কি করে? কাজে লাগে। সব কোনো কিছু ফেলা যায় না, সবকিছুই কাজের জিনিস, ওইগুলো বাই প্রোডাক্ট হয়ে যায়, ওইগুলো হয়ে যায় বাই প্রোডাক্ট। আগের দিন বলেছিলাম মাংসের দোকানে যে হাড়গুলো বা ধর মাংসের যে পশমগুলো বেঁচে যাচ্ছে, তো ওইগুলো কি করে? ওইগুলো বেঁচে দেয়, ওইগুলো বাই প্রোডাক্ট। তো যাই হোক, হোয়াইল ম্যানুফ্যাকচারিং দ্য মেন প্রোডাক্ট এ, তো যখন মেন প্রোডাক্ট এ তৈরি করতে যাচ্ছে, আর কোম্পানি প্রসেস রেজাল্টিং ওয়েস্ট ম্যাটেরিয়াল, বুঝতে পারছিস তো? ওয়েস্ট ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওইগুলোকেই তো বলে বাই প্রোডাক্ট। বুঝতে পারলি মেন প্রোডাক্ট কোনটা, বাই প্রোডাক্ট কোনটা? দুটো বাই প্রোডাক্ট বেরোচ্ছে, একটা B1 একটা B2। তুই তৈরি করতে যাচ্ছিস প্রোডাক্ট এ, এটা মেন প্রোডাক্ট, যেটা তৈরি করতে যাচ্ছিস সেটা মেন প্রোডাক্ট, ওটা তৈরি করতে গিয়ে দুটো ওই তোর ওয়েস্ট প্রোডাক্ট বেরিয়ে গেছে, ওটাকে বলে বাই প্রোডাক্ট। দুটো বাই প্রোডাক্ট বেরোচ্ছে, একটা B1 একটা B2, ভালো করে বুঝবি। ইউজিং দ্য মেথড অফ ওয়ার্কিং ব্যাক ফ্রম সেল ভ্যালু টু অ্যান এস্টিমেটেড কস্ট, প্রিপেয়ার কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস। একটা পিএল অ্যাকাউন্ট করতে বলেছে, মানে অ্যাকাউন্ট না, স্টেটমেন্ট করতে বলেছে, প্রফিট অ্যান্ড লস। এটা পরে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পরের ব্যাপার। মেন দেখ কি বলেছে, টোটাল খরচা। আচ্ছা, এই টোটাল খরচা 68,000 টাকা। আমি জিজ্ঞাসা করলাম এই টোটাল খরচা 68,000 টাকা দিয়ে কার টোটাল খরচা 68,000 টাকা? এই 68,000 টাকার মধ্যে কার কার খরচা আছে বলতে হবে। ও হাত ফাত নাড়ালে হবে না, বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মেন প্রোডাক্ট আর দুটো বাই প্রোডাক্ট সবার খরচা 68,000 টাকা। তাহলে এই সবার খরচা যে 68,000 টাকা, এতক্ষণ ধরে অঙ্ক কি করলি? টোটাল যে 68,000 টাকা খরচা, তাহলে আমি এটাকে জয়েন্ট কস্ট বলতে পারি। এই 68,000 টাকা থেকে যদি আমি কার খরচা বাদ দেবো? মেন বাদ দেবো না বাই বাদ দেবো? বাই। তাহলে তো মেনের খরচা বেরিয়ে গেল, হয়ে গেল অঙ্ক। এইটাই তো ফার্স্ট স্টেপ, এটাই তো ফার্স্ট স্টেপ। এই 68,000 টাকা থেকে তুই কার খরচা বাদ দিবি বল? বাই প্রোডাক্টের খরচা বাদ দিবি, তাহলে তো মেন প্রোডাক্টের খরচা বেরিয়ে গেল, অঙ্ক শেষ। তাহলেই অঙ্ক শেষ। কিন্তু মেন প্রোডাক্টের খরচা বের করতে গেলে, সরি বাই প্রোডাক্টের খরচা বের করতে গেলে তোকে একটু খাটতে হবে, কারণ এটা ছোট অঙ্ক না, 10 নম্বরের অঙ্ক এটা, কিন্তু গোটা অঙ্ক 10 নম্বরের অঙ্ক এটা। এই অঙ্কটা 10 নম্বর, বড় অঙ্ক, তোকে খাটতে হবে না। আগের অঙ্কটা কত সুন্দরভাবে বাই প্রোডাক্টের খরচা বলেছিল, বাই প্রোডাক্ট খরচা বলেনি, এটা বের করতে হবে। দেখ কি বলছে, ভালো করে দেখবি, আগে শুনবি। সেল
আমি অঙ্ক পরে করবো, আগে বোঝাবো। সেল, আমার মেন প্রোডাক্ট দেখে লাভ নেই এখন। স্যার অঙ্কে কাজে লাগবে না? কাজে লাগবে, আমার এখন দরকার নেই। আমার কি দরকার বল, আমাকে বল না কি দরকার। আমার টোটাল খরচা 68,000 টাকা, তার থেকে B1 এর খরচা বাদ দিবি, B2 এর খরচা বাদ দিবি, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। কিন্তু B1 আমার তো দরকার কোনটা স্যার, B1 আর B2। তাহলে B1 এর খরচাটা বের করবো, অর্থাৎ বাই প্রোডাক্ট 1 এর খরচা বের করবো। তাহলে বাই প্রোডাক্ট 1 মার্কেটে বেচে কত পেলি? 16,000 টাকা। এবার ভালো করে মন দিয়ে বুঝবি, আমি কি বলেছিলাম, রিভার্স কস্ট মেথড। এটা রিভার্স কস্ট মেথডের অঙ্ক। স্যার কি করে বুঝলেন? কোথাও লেখেনি, আপনি কি করে বুঝলেন রিভার্সের মেথড, রিভার্সের অঙ্ক? রিভার্স মেথডে কি কি লাগে? সেল লাগে, প্রফিট লাগে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স লাগে, আর পোস্ট সেপারেট, এই চারটে আইটেমই লাগে। এই জন্য বুঝে গেলাম রিভার্সের অঙ্ক। রিভার্স এই চারটে আইটেমই লাগে, বাইরের কোনো আইটেম লাগে না। কি বললাম বুঝতে পারলি? রিভার্স কেন বুঝতে পারলাম? এবার দেখ, সেল, সেল থেকে কি বাদ দিতে হয়? প্রফিট। সেল থেকে প্রফিট বাদ দিলে কি হয় জানিস তো? কস্ট হয়ে গেল, কস্ট, টোটাল কস্ট। এবার তার থেকে কি বাদ দেবো দেখ, তার থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বাদ দিয়ে দেবো। তাহলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ দিয়ে দিলাম, আর কি বাদ দেবো? পোস্ট সেপারেশন কস্ট বাদ দিয়ে দেবো, ব্যাস অঙ্ক শেষ। বুঝিসনি কি বললাম? এক একটা করে ভাববি। এখানে 16,000 টাকা, তার থেকে প্রফিট কত বল? প্রফিট, প্রফিট কোথায় লেখা? এই যে প্রফিট কত বলেছে? 20%। বল 20% কার উপর বলেছে? প্রফিটটা 20%। সৌম্য বল তো কি 20% প্রফিট কার উপর বলেছে? সেলের উপর। সেলের উপর 20%। সেল তো 16,000, আর 20% সেলের উপরই প্রফিট। তাহলে 16 20% করলে কত হয়? 3,200। ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি স্যার, এই ধরুন না, সেলিং খরচা 20% কার উপর হবে? এটা কার উপর হবে? এটা তো সেল। আরে তুই আমাকে কমন সেন্স খাবে, না লেখা থাকলেও বল না, সেলিং খরচা কার উপর হয়? সেলিং খরচা কি কষ্টের উপর কোনদিন হয়? তো সেলের উপরই হয়। তাহলে কত হবে? 20%। তাহলে 16 20% করলে কত হবে? এটাও 3200 হবে। ঠিক আছে? আর কি স্যার, আর তো বলেছে পোস্ট খরচা কত? 4,800। তা তুই বাদ দিয়ে দিলি। তাহলে বুঝতে পারলি কি কত খুব কঠিন জিনিস লাগলো? খুব কঠিন লাগলো অঙ্কটা। তাহলে দেখ, এটা বাই প্রোডাক্ট 1 এর খরচা বেরিয়ে গেল। সেম ভাবে বাই প্রোডাক্ট 2 এর খরচা বের করবি, করে দুটো খরচা যোগ করে 800 থেকে বাদ দিয়ে দিবি, অঙ্ক শেষ। বুঝতে পারলি কি বললাম? এবার আমার খাতায় করে দেখাবো, নাকি বুঝিসনি কি বললাম? এরকম অঙ্ক পরীক্ষা দেবে, তুই বুঝতে পেরেছিস? দেখে নে, পরীক্ষায় এরকম অঙ্কই আসবে কিন্তু। ঠিক আছে? এরকম অঙ্কের জন্য ওকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে তো? চল তাহলে অঙ্কটা করি, নিয়ে আরম্ভ কর, খাতা খোল। কস্ট অফ বাই প্রোডাক্ট। কস্ট অফ বাই প্রোডাক্ট, একটা B1 একটা B2। প্রথমে লেখ সেলস ভ্যালু। কত কত ছিল বল, দেখে দেখে বলতো। 16,024। এবার লিখবো এস্টিমেটেড প্রফিট। কি বলেছিল? প্রথমটা 20, পরেরটা 30। তাহলে B1 20, B2 কত হচ্ছে? 7,200। তারপর লেখ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। কত বলেছে দেখ, দুটোই 20%, তাই তো? দুটো 20%।
তাহলে কি লিখবো জানিস তো? লিখবো না, আমরা লিখবো 20% অন সেল লিখে দিলেই হয়ে যাবে, বুঝেছিস তো? 16 20% 3200, 24 20% 4800। আর কি লিখবো? পোস্ট সেপারেশন কস্ট বাই এক্সপেন্সেস। কত কত বলেছে দেখ, 4800 শেষ অঙ্ক শেষ। 4800 আর পর বাদ দিয়ে বল আমাকে কত হচ্ছে। দুটোই 4800। এটাকে বলে, এটা কি বলে জানিস? এটাকে বলে কস্ট অফ বাই। ওটার উপর লেখাই আছে, আর লিখলাম না, উপরে লেখাই আছে। দেখ, বাই প্রোডাক্টের খরচা এত B1, আর বাই প্রোডাক্ট 2 খরচা এত। টোটাল কত খরচা করেছিল বল? প্রথম লাইনে বলেছিল বল 68,000 টাকা। টোটাল 68,000 টাকা খরচা করি, টোটাল 68,000 টাকা খরচা। দেখ আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবি। মেন প্রোডাক্ট কি ছিল? এ না? আর বাই প্রোডাক্ট কি ছিল? B1, আর এটা কি ছিল? B2। এর খরচা হলো 4800, এর খরচা হলো 4800। তাহলে এর খরচা কত হওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে হবে কত। 68,000 থেকে দুটো বাদ দিয়ে দে, তাহলে তো বেরিয়ে গেল মেন প্রোডাক্টের খরচা। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝেছিস? 58,400। এটাই করে দেখাবো, নিচে করে দেখাচ্ছি। হ্যাঁ, লেখ জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট। $68,000 মাইনাস 4,800 মাইনাস 4,800 কত বললি? 58,400। তাহলে ক্লিয়ার হলো? এবার দেখ, আমাকে যদি শুধু এখানেই বলতো, আমাকে যদি দেখ, আমাকে তো এটা বের করতে বলে, তাই না? এটা একটা পার্ট গেল অ্যান্সার। দেখ দেখ, মেন প্রোডাক্ট বি আর কত বেরোলো? 58,400 বেরিয়েছে। কিন্তু আমাকে তো পাশাপাশি এটাও বের করতে হবে, কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কর। নিচে লেখ কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। লেখ কম্পারেটিভ কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কি কি ছিল? একটা ছিল এ, আর একটা ছিল B1, আর একটা ছিল B2, তাই তো? এই বল দেখি, এই কোশ্চেন জিজ্ঞাসা করছি না, জাস্ট জিজ্ঞাসা করছি, আমি তিনটেরই কেন করলাম? বলতে পারবি তিনটেরই কেন করলাম? বলতে পারবি? এই স্নিগ্ধা বল দেখি, তিনটেরই কেন করলাম? তিনটেরই কেন করলাম বল দেখি, তিনটেরই কেন করছি? সোজা কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। আমি তোকে বলিনি কি করে বের করতে, তোকে বলছি কেন করছি তিনটে। আরে তোকে তো প্রফিট অ্যান্ড লস করতে বলেছে। প্রফিট অ্যান্ড লস কি আমি দুটোই করবো নাকি? সবারই করতে বলেছে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? সবারই করতে বলেছে। দেখ ভালো করে কোশ্চেন পড়, কি বলেছে? কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অফ দ্য থ্রি প্রোডাক্ট। লিখেই দিও থ্রি প্রোডাক্ট, তিনজনের করছি, তাই তিনজন করছি। তাহলে প্রথমে কি করবো? সেল। লেখ সেলস, একটা করে লিখতে থাক সেলস। প্রথমে লেখ সেলস। লেখ সেলস, কত ছিল সেলস? 1,64,000। তারপর 16,000। তারপর 24,000। এবার এর থেকে মাইনাস কর প্রি সেপারেশন কস্ট। কি বলেছে? কি লিখলাম বল? প্রি সেপারেশন কস্ট। এ বলতো প্রি সেপারেশন কস্ট এর কত হবে? দেখি, আমি বসে দাঁড়িয়ে থাকলাম, বল।
বল সুচিত্রা, বল দেখি এর প্রি সেপারেশন কস্ট কত হবে? খাতায় লেখা আছে তো, খাতায় লেখা আমি দেখতে পাচ্ছি, ওই তো লেখা দেখতে পাচ্ছি, সবার খাতায় লেখা দেখতে পাচ্ছি, দেখ এর এর প্রি সেপারেশন কস্ট কত হওয়া উচিত? আমি থিওরি পড়িয়েছিলাম না, কেন থিওরি পড়িয়েছিলাম? প্রি সেপারেশন কস্টের একটা নাম কি বলেছিলাম? প্রি সেপারেশন কস্টের একটা নাম কি বলেছিলাম? জয়েন্ট কস্ট। তাহলে এর জয়েন্ট কস্ট কত? বাস লিখে দে, লিখে দে 58,400। তারপর বির কত? বির কত? 4,800। সির কত? এই সরি বি টুর কত? 4,800। এর থেকে মাইনাস করবো কি পোস্ট সেপারেশন কস্ট। দেখ তো অঙ্কে বলেছিল, দেখ তো অঙ্কে বলেছিল পোস্ট সেপারেশন কস্ট। তাহলে B1 আর B2 লিখ। কত কত? 7,200। আর কোনো খরচা বলেছিল? আর কোনো খরচা বলেছিল? এই দেখো বই তোদের সামনে দেখতে পাচ্ছিস না, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলতে হবে না? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কত কত খরচা ছিল বল? সব করার বলে দিয়েছিল, সব করার 20%। তো সব করার 20% হলে 1,64,000 20% কর। $32,800। এটা কর, B1 কর। ওটা তো B1 তো করেই রেখেছিলে, করেই রেখেছিলে, দেখিসনি? দেখাবো, এই দেখ B1 করেছিলাম, দেখ এই দেখ কত ছিল B1? 3,200 4,800। লিখে দে, দেখে দেখে বসা 3,200 4,800। বাদ দিয়ে দে শেষ অঙ্ক। এটাই হচ্ছে প্রফিট। কর, বল কত কত হলো? $72,800। তারপরটা 3,200। তারপর 7,200। ব্যাস শেষ হয়ে গেল অঙ্কটা। দেখ অঙ্কটা শেষ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। দেখ অঙ্কটা কি বলেছে, ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন, বলছে ইন আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রোডাকশন অফ আ প্রোডাক্ট, ঠিক আছে, এ প্রোডাক্ট এ, মানে এই এই যে এ বলেছে না, কোশ্চেনে হয়তো এ ছিল না, আমি পরে চেঞ্জ করেছি, কোশ্চেনে ভুল ছিল আর কি, মানে ছাপানোটা ভুল ছিল, আমি পরে করে দিয়েছি এ, কারণ এটা এ হওয়া উচিত ছিল। কি লেখা ছিল আমি জানি না, মনে পড়ছে না। তাহলে এখানে কি লিখলাম, এই যে এটা ছিল, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, এ হচ্ছে মেইন প্রোডাক্ট, ঠিক আছে তো। অ্যান্ড বাই প্রোডাক্ট কি আছে, বাই প্রোডাক্ট বি আর সি, ঠিক আছে। তাহলে আমি একটা মেইন প্রোডাক্ট এ তৈরি করতে চেয়েছি, দুটো বাই প্রোডাক্ট বেরিয়ে গেছে, মেইন প্রোডাক্টের পাশে দুটো বাই প্রোডাক্ট বেরিয়ে গেছে, বি আর সি। দ্য জয়েন্ট এক্সপেন্সেস অফ ম্যানুফ্যাকচারিং আর, জয়েন্ট খরচা কত হয়েছে ভালো করে বুঝবি। দেখ আগের অঙ্ক গুলো কত সুন্দর ইজি ছিল, জয়েন্ট খরচাই বলে দিয়েছিল, এবার ঘুরিয়ে পাচ্ছিয়ে বলেছে জয়েন্ট খরচাটা। বলেছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এত টাকা খরচা হয়েছে, লেবার এত টাকা খরচা হয়েছে, আর ওভারহেড এত টাকা খরচা হয়েছে, তিনটেকে মেলালে যেটা হয়েছে সেটা হচ্ছে জয়েন্ট কস্ট। বুঝতে পারলি? জয়েন্ট কস্ট কত বলেছে, ঘুরিয়ে বলেছে, ব্রেক করে দিয়েছে, এটা হচ্ছে জয়েন্ট কস্ট, ঠিক আছে। জয়েন্ট কস্ট হচ্ছে এটা। সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস, অসুবিধা হলে বইয়ের মধ্যে লিখে রাখতে পারিস। এই সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস আরেকটা নাম হচ্ছে পোস্ট সেপারেশন কস্ট, এরই আরেকটা নাম পোস্ট সেপারেশন কস্ট, বুঝতে পারলি? লিখে রাখবো এর মধ্যে, এরই আরেকটা নাম পোস্ট সেপারেশন কস্ট, ঠিক আছে। এবার দেখ পোস্ট সেপারেশন কস্ট কত, বই দিকে দেখা। এটা কি ছিল, এ ছিল, এই এটা কি ছিল, এ, বই নেই, ক্যালকুলেটর নেই, দেখি হাতে ক্যালকুলেটর নেই, হাতে ক্যালকুলেটর নেই, হাতে ক্যালকুলেটর নেই। এই যে এটা প্রোডাক্ট এ, দেখিস তো, এ প্রোডাক্ট এ, এর ম্যাটেরিয়াল লাগে এত টাকা, লেবার লাগে এত টাকা, ওভারহেড লাগে এত টাকা, বল টোটাল বল কত হচ্ছে, ক্যালকুলেটর নেই, টোটাল কত হচ্ছে? 5,900 টাকা। সেম ভাবে বির কর, সির কর, আর সির কর। তাহলে বুঝতে পারলি? এবার বলছে সেল,
এ বিক্রি করছি এত টাকা দিয়ে, বি বিক্রি করছি এত টাকা দিয়ে, সি বিক্রি করছি এত টাকা দিয়ে, ঠিক আছে ওকে। প্রফিট কত বলেছে? প্রফিট সেলের উপর 40%, 30%, 25%. So how would you apportion the joint expenses and ascertain the profit of each product? এই দিয়েছে তোর অঙ্ক, এই দিয়েছে তোর অঙ্ক। বুঝতে পারলি কোশ্চেনটা কি দিয়েছে? একটু অন্য রকমের অঙ্ক, এটা অনার্স লেভেলের অঙ্ক, অনার্স স্ট্যান্ডার্ডের অঙ্ক। এরকম অঙ্ক তোর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় এবং সাজেশন এরকম অঙ্কই সেট করতে হয়, ঠিক আছে তো? তো দেখ অঙ্কটা স্টার্ট কর। 3টে কলাম করবি, একটা প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, ঠিক আছে? 3টে কলাম করবি, পারলে আরো একটা কলাম করে দে, আর একটা ঘর কি করবি? টোটালের ঘর করবি, টোটাল, সুবিধা হবে আমার অঙ্ক করতে, টোটাল। তাহলে বুঝতে পারলি? অঙ্কটা আরম্ভ কর। লেখ, উপরে লেখ স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট এক্সপেন্সেস। লেখ, উপরে লেখ স্টেটমেন্ট শোয়িং apportionment of joint expenses, ঠিক আছে? স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট এক্সপেন্সেস। এখানে লিখবো মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্টের নাম কি ছিল? এ। এখানে লিখবো বাই প্রোডাক্ট, কি ছিল বাই প্রোডাক্ট? একটা বি, একটা ছিল সি। এরকম করলে ভালো লাগছে। ঠিক আছে, এরকম ঘর হয়ে গেল। বুঝলি ঘরটা কেমন হলো? এই হচ্ছে ঘর, যেমন আগে যেমন তোরা জানিস কেমন ঘর হয়। এখন তুই আমাকে জিজ্ঞাসা করবি স্যার কিভাবে করবো অঙ্কটা? তুই লাস্ট অঙ্ক কিভাবে করলি? মানে সব অঙ্কই রিভার্স কস্ট মেথড, এটাও কিন্তু রিভার্স কস্ট মেথডের অঙ্ক। কি করে বুঝলাম রিভার্স কস্ট মেথড? রিভার্স কস্টের ফর্মুলা কি ছিল? সেল লাগবে, আছে। প্রফিট লাগবে, আছে। তারপর জয়েন্ট কস্ট লাগবে, আছে। সেলিং খরচা লাগবে, আছে। সবই তো আছে, সবই তো আছে। কর, আরম্ভ কর, আরম্ভ কর। লেখ, প্রথমে লেখ, প্রথমে লেখ সেলস। বল, দেখে দেখে বল দেখি সেলস কত ছিল? দেখে দেখে বল সেল কত ছিল? বল বল বল। 30,000, 20,000, 15,000। 30 আর 20, 50 আর 15, 65,000 হয়ে গেল। এর থেকে পুরো সিকোয়েন্স মেনটেন করবি, হ্যাঁ? প্রফিট সিকোয়েন্স মেনটেন করবি। প্রফিট, প্রফিট কত বলেছিল? দেখ প্রফিট কি বলেছিল? প্রফিট স্যার 40, 30, 25। তাহলে বল 40 করলে কত হচ্ছে? 12,000। দেখ কিভাবে করবো জানিস? আমি জানি না তোরা বুঝতে পারছিস কিনা। দেখ এখানে প্যাকেটে লিখবো 30,000 উপর 40%। বুঝতে পারলি কিরকম করলাম? তারপর কত ছিল? না না, পার্সেন্টেজ বল। 20,000 উপর 30%, 6,000। তারপর বল 25%। 15,000 উপর 25% করলে কত হয়? 3,750। আচ্ছা, এবার দেখ আমাকে বল 12 আর 6 18, 18 আর 3 21 আর 750। তাহলে এটাকে কি বলে? কি এটাকে বলে টোটাল কস্ট, তাই তো? আমরা জানতাম তো, কস্ট শিট শিখেছিলাম তো। এই আমরা কস্ট শিট করেছিলাম না? কস্ট শিট, কস্ট শিট তো, কস্ট শিট আমরা উপর থেকে নামতাম, এটা নিচ থেকে উঠছি অঙ্কটা, হ্যাঁ নিচ থেকে উঠছি। তাহলে সবার লাস্টে কি থাকতো? সেল। তার তার ঠিক উপরে কি থাকতো? প্রফিট। তার উপরে কি থাকতো? টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেল হয়, তো সেল থেকে প্রফিট বাদ দিলে তো কস্ট হয়, হয়ে গেল, শেষ। এটা হলো টোটাল কস্ট। 18,000, এটা 14,000, এটা হচ্ছে 11,250। 18 আর 14, 32, 32 আর 11 কত হয়? 32 আর 11 বল 43, 43 আর 250। দেখ তো টোটাল, এটা কি 43 আর 250 হচ্ছে? দেখে নে। আচ্ছা এবার বল খরচা কি কি ছিল? পোস্ট সেপারেশন খরচা কত কত ছিল বলতো? দেখে দেখে বল দেখি কত করেছিলি? 5,900, 3,700,
4,450 লিখে দে, লেখ মাইনাস দি লেখ পোস্ট সেপারেশন কস্ট, মাইনাস দি লেখ পোস্ট সেপারেশন কস্ট। কত কত ছিল বের করলাম বল, 5,900, 4,450 যোগ করে বল কত হচ্ছে। 14,050। বাদ দে, দেখ কত কি বেরোচ্ছে। 12,100, তারপরটা 10,300, তারপর 6,800, তারপর হ্যাঁ হ্যাঁ 29,000। আচ্ছা দেখ, এই আমি তোদের একটা কথা বলছি, আমাকে বল দেখি এই কথাটা। কস্ট করেছিলাম তো, কস্ট করেছিলাম, আমাকে আমি জিজ্ঞাসা করছি, আমাকে বল। ধর কস্ট অফ প্রোডাকশন করেছিলাম আমরা, শিখেছিলাম না কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের পর কি যোগ করতাম মনে আছে? কস্ট করেছিল তো, মনে কর গুডস সোল্ড নেই, ফিনিশ গুডস নেই, অঙ্কে ফিনিশ গুডস নেই, তারপর ওই রকম বললে হবে নাকি? আরে বাবা, কস্ট অফ প্রোডাকশন তার কোনো একটা অ্যামাউন্ট ছিল, তারপরে ফিনিশ গুডস, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, এটাই বলতে চাইছিলাম, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটা যোগ করে কি হয়? টোটাল কস্ট। এই অঙ্কে তো টোটাল কস্ট কত বেরিয়েছে বল আমাকে, বল এই অঙ্কে টোটাল কস্ট কত বের করেছিস বল? 43,250। এই অঙ্কে টোটাল কস্ট বের করলি তুই 43,250। ভালো করে বুঝবি কিন্তু, কনসেপ্টটা বুঝবি, ঠিক আছে তো? এবার দেখ কস্ট অফ প্রোডাকশন, স্যার কস্ট অফ প্রোডাকশন কত? দেখ বলছি শুনবি, কস্ট অফ প্রোডাকশন কত? প্রি যোগ পোস্ট করলেই কস্ট অফ প্রোডাকশন হয়, বুঝতে পারলি তো? প্রি আর পোস্ট মানে এবার তো বললাম, প্রি মানে দেখ না, প্রি কত বলেছিল অঙ্কে বল, প্রি কত বলেছিল অঙ্কে বল, প্রি কত? এই যে এইটা এটা এটা তিনটে যোগ করে বল কত হচ্ছে, ক্যালকুলেটর নেই। 8,500, 9,000, 7,500 কত হয়? 8 আর 7 15, 16,000, 16 আর 9 25,000, তাই তো? কত হলো? 25,000 টাকা। এটা কি হলো? প্রি সেপারেশন কস্ট। দেখ প্রি সেপারেশন কস্ট কত? 25,000। পোস্ট বের করেছিলি কত? পোস্ট 14,050, কত হচ্ছে তাহলে? 39,050, তাই তো? তাহলে কস্ট অফ প্রোডাকশন কত ছিল? 39,050। কস্ট অফ প্রোডাকশন বলছে 39,050, আবার টোটাল কস্ট বলছে 43,250। তাহলে বাকি শর্ট করছে কত? 4,000। কত হচ্ছে? 4,200। শর্ট কত বলছে? এটা পরে টুকবো, টুকতে দেবো তোকে, টুকতে দেবো, ঠিক আছে? 4,200। 4,200টা কি মনে হচ্ছে কি হতে পারে এটা? তাহলে বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি তোদের? এই অঙ্কে সেলিং ডিস্ট্রিবিউশন বলেছে না, কিন্তু ডিফারেন্সটাই তো হলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটা যে ব্যালেন্সিং ফিগার, এই পোর্শনটা টুকেন, এই পোর্শনটা, এই পোর্শনটা টুক। আচ্ছা তাহলে বুঝতে পারলি তো এই কত বেরোলো বল? 4,200 টাকা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তাহলে এর থেকে মাইনাস কর, এর থেকে মাইনাস কর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলে, এর থেকে মাইনাস কর, হ্যাঁ এর থেকে মাইনাস কর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, ব্যাস তাহলে শেষ অঙ্ক। কত টাকা ছিল বল? 4,200 টাকা তো। এখানে 4,200 টাকা, টোটাল কোনটা লাস্টে ঘটনা? টোটাল 4,200 টাকা। দেখ বল সেলিং আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কোন রেশিও? সেল রেশিওতে। সেল কত ছিল? উপরে দেখ সেল ছিল, সেল রেশিও কত হবে? 30, 20, 15। এই রেশিও ভাগ করবো 30, 20, 15তে। লেখ 30:20:15। কত হচ্ছে? ভাগ করে বল কত হচ্ছে টাকাটা?
বল 30 20 15 ভাগ করলে কত হয়? বল দেখি স্নিগ্ধা কত করেছিস? 30 20 15 ভাগ করলে কত হয়? 19 38, তারপরটা বল। 1292। না তুই ভুল করেছিস, না না তুই ভুল করেছিস, দেখ ও ঠিকই বলেছে, ভালো কথাই তো বললো, 4200 ভাগ করলে। আচ্ছা 19 38 12 92, তারপর 969। একটু একটু 1 টাকার গন্ডগোল করি, একটু দেখ দেখ তোর একটু দেখে নে না। 8 আর 2 10 আর 9 তো 19 হয়, 1 টাকার গন্ডগোল একটু দেখে নে। কোনো একটাকে, এইটাকে 93 করে দে না, এটা 93 হয়েছিল, এটা মনে একটু গন্ডগোল করেছিস, বুঝিস তো। এই কি যেন, ও ঠিক আছে, ও একটা এদিক ওদিক তো হয়ে গেছে, ওটা কর না, নিজের মতন করে দে না, ব্যাস লাস্টেরটা করে দেয়, যোগ বিয়োগ করে বল কত হচ্ছে। এটাকে বলে শেয়ার অফ জয়েন্ট কস্ট। এখানে যোগ করবি, বাদ দিচ্ছি। বল 12,100 থেকে এটা বাদ দে, কত হচ্ছে দেখ? 10,162। তারপরটা বল। 9,008, না 7 করছি আমি। তারপরটা বল। 5,831। বল ঠিক আছে তো, 5,831 তোকে না তো অব্দি। আচ্ছা এই অঙ্কটা আর এক রকম ভাবে করা যায়, যে অঙ্কটা করলাম আর এক রকম ভাবে, অর দিয়ে লিখছি, অর। লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং ascertainment, like statement showing ascertainment of joint cost, ঠিক আছে, borne by product B and C, ঠিক আছে তো। তাহলে কি বের করছি, কিসের স্টেটমেন্ট বের করছি? জয়েন্ট কস্ট বের করছি, ঠিক আছে, জয়েন্ট কস্ট বের করছি। ওই আগে যে আগের যে অঙ্কগুলো করাম না, আগের অঙ্কটা করার আগে এই অঙ্কটা যে আগের অঙ্কগুলো করলাম, কি করলাম, প্রথমে বাই প্রোডাক্টের খরচাগুলো বের করলাম, ওইটাই বের করি, বাই প্রোডাক্টের খরচা বের করছি, ঠিক আছে, আর কিছু না, বাই প্রোডাক্টের খরচা বের করছি। তাহলে দুটো ঘর, একটা বাই প্রোডাক্ট কি ছিল, বি ছিল, আর একটা ছিল সি ছিল। কি করে করেছিলাম? নর্মাল, একদম নর্মাল যেভাবে করেছিলি, দেখ কিচ্ছু লাগবে না, বল আগেরটা আমাকে ক্যালকুলেট করতে হবে, দেখে দেখে বল। সেল ভ্যালু কত ছিল, বির সেল আর সিট সেল কত কত ছিল? বির ছিল 20,000, সিট ছিল 15,000। এর থেকে কি করেছিলাম মাইনাস, বল। প্রফিট, প্রফিট দেখে দেখে বল কত কত ছিল? 6,000 আর 3,750। আর কি ছিল বল? আমি ফর্মুলা লিখে দিয়েছি, অঙ্ক করতে করতে তোকে শিখিয়েছিলাম। মেন কি বলেছিলাম, এই কি রে, কি বলেছিলাম বল? যখন আমরা বাই প্রোডাক্টের খরচাগুলো বের করছিলাম, তাই তো, প্রথমে কি করছিলাম, বাই প্রোডাক্টের খরচা, বাই প্রোডাক্টের খরচা বের করার নিয়ম কি ছিল? বাই প্রোডাক্টের খরচা বের করার নিয়ম কি ছিল? সেল ভ্যালু, তার থেকে কি বাদ দিয়েছিলাম? প্রফিট। দেখ আগের অঙ্ক করেছিল সেল, এই অঙ্কটার আগের অঙ্কটা দেখ না, কি করলি ছোট অঙ্কগুলো, সেল থেকে প্রফিট বাদ দিয়েছিলি, আর কি বাদ দিয়েছিলি? পোস্ট সেপারেশন খরচা আর সেলিং, সেলিং খরচা কোশ্চেনে আমার চোখে পড়েনি। আগেরটা তো বের করে দেখালাম যে ব্যালেন্সিং করে এটা বেরোতে পারে, ওটার একটা ওয়ে। কিন্তু তুই যে আজকে যতগুলো অঙ্ক করলি, তুই এইভাবেই করেছিলি। কি করে করেছিলি? প্রথমে লিখেছিলি সেল ভ্যালু, তার থেকে প্রফিট বাদ দিয়েছিলি, সেলিং খরচা থাকলে সেলিং খরচা বাদ দিয়েছিলি, আর পোস্ট সেপারেশন খরচা বাদ দিয়েছিলি, এই তো করেছিলি। দেখ পুরোনো অঙ্ক দেখে নেন, আমি দেখাচ্ছি, আমি তোকে দেখাই, 1 মিনিট দেখাই। দেখ আজকের অঙ্কটা দেখাচ্ছি, এই অঙ্কটার আগের অঙ্কটা, আগের পেজে ছিল না।
এর আগের অঙ্কটা কোনটা ছিল? এইটা না, এই যে এইটা 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 এই দেখ কি করেছিলাম প্রথমে, দেখ দেখ ভালো করে দেখ কি করে করেছিলাম। এইটাই সেল থেকে কি বাদ দিয়েছিলাম, প্রফিট বাদ দিয়েছিলাম, সেলিং খরচা বাদ দিয়েছিলাম, পোস্ট বাদ দিয়েছিলাম। এই অঙ্কে সেলিং নেই, তাহলে কি করব, সেল থেকে প্রফিট বাদ দেবো আর পোস্ট বাদ দেবো, তাহলেই তো তোর বাই প্রোডাক্টের খরচা বেরিয়ে যাবে। এটাই আমি বলতে চাইছি এতক্ষণ ধরে। তাহলে সেল থেকে প্রফিট বাদ দিলাম, আর কি বাদ দেবো, পোস্ট সেপারেশন কস্ট। বল দেখে দেখে বল, দেখে দেখে বললেই হবে। পোস্ট সেপারেশন এক্সপেন্সেস 3700, দুটোই করালাম। হ্যাঁ, যেটা তোর কাছে না বেটার লাগবে সেটাকে ফোকাস করবি, যেটা বেটার লাগে সেটাকে ফোকাস করবি। দুটোই করাচ্ছি, দুটোই ঠিক কিন্তু। 3700 আর একটা 4450 বাদ দে, কত হচ্ছে দেখ। 10,300 দেখে দেখে বললেই তো হবে, করাই তো ছিল 10,300 আর 6,800। এটাকে কি বলে, এটাকে বলে জয়েন্ট কস্ট। কার জয়েন্ট কস্ট এটা? এটাকে জয়েন্ট কস্ট বলে তো। এটা কার জয়েন্ট কস্ট করলি বল? ভুল, এটা বাই প্রোডাক্টে জয়েন্ট কস্ট করলি। মেন প্রোডাক্ট কোথায়? বাই প্রোডাক্টে জয়েন্ট কস্ট করলি। এবার মেন প্রোডাক্টে জয়েন্ট কস্ট করবি, লেখ লেখ জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট। এবার লেখ জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট, জয়েন্ট কস্ট অফ মেন প্রোডাক্ট এ। তাই তো, টোটাল জয়েন্ট কস্ট কত ছিল প্রথমে এই কোশ্চেনে বলেছিল, টোটাল জয়েন্ট কস্ট বলেছিল। দেখ ওইভাবে বলেনি, ওইভাবে বলেনি, বলেনি খুঁজছিস, বলেনি এদিক, বলেনি দেখ, বলেনি বলেনি। এই তো জয়েন্ট কস্ট কোনটাকে বলে, এই যে এটা জয়েন্ট কস্ট, 25,000 টাকা। 25,000 টাকা লেখ। কি লিখবো? আচ্ছা, পরীক্ষায় দেখাতে হবে, নাহলে না আবার চিৎকার করবে। এগুলো না দেখালে চিৎকার করবে, বুঝিস তো। তাহলে কি লিখবো, 8,500, 9,000, 7,500। 8,500, 9,000, 7,500 না দেখালে চিৎকার করে, মানে ভাবে পাশের জনটা দেখে টুকে দিয়েছিস। মাইনাস করবো কি 10,300, মাইনাস করবো 6,800, কত হচ্ছে? ক্যালকুলেটর নিয়ে দেখ, করে দেখ কত বেরোচ্ছে। এটা তো ইজি লাগলো বল, এটা এটা তো করেছিস, সেটা তোর কাছে ইজি লাগলো। 7,900। সরি, 7,900, ঠিক আছে। এটা বেরিয়ে গেল, আগের মতন বেরিয়ে গেল। এবার তোকে কি বের করতে বলেছিল, মেনলি প্রফিট বের করতে বলেছিল না, প্রফিটটা বের কর, প্রফিটটা বের কর। কোশ্চেনটা দেখে না একবার, কি কি বের করতে বলেছে দেখ। সো হাউ উড ইউ, সো হাউ উড ইউ, সো হাউ উড ইউ অ্যাপরশন দ্য জয়েন্ট এক্সপেন্সেস, জয়েন্ট খরচাটা ভাগ করতে বলেছিল। তাহলে জয়েন্ট খরচা ভাগ করলি তুই? স্যার কোথায় ভাগ করলাম দেখান, এদিক টাকা। মেন প্রোডাক্টের জয়েন্ট খরচা এটা, বাই প্রোডাক্টের জয়েন্ট খরচা এই দুটো, হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল অ্যান্সার। এইবার তোকে বের করতে হয় প্রফিট। আমি আবার বলছি, আগের অঙ্কটা করেছি ওটা ভুল না, কিন্তু ওটাও ঠিক, ওটাও একটা ওয়ে, ঠিক আছে, ওটাও একটা ওয়ে, আবার এটাও একটা ওয়ে, যেটা তোর কাছে বেটার লাগবে সেটা করবি। এটা বুঝতে পারলি তো? এই যে তুই এই যে অঙ্কটা করছি, ঠিক তার আগের অঙ্কতে এইভাবে করলাম, মনে পড়ছে? এটা প্রোডাক্ট এ, মেন প্রোডাক্ট এ আর বাই প্রোডাক্ট B1 B2, এইভাবেই তো করেছিলাম। এবার প্রফিট বের করি, প্রফিট নিচে লেখ প্রফিট, লেখ স্টেটমেন্ট শোয়িং প্রফিটেবিলিটি অফ ইচ প্রোডাক্ট। কি ছিল, তিনটা প্রোডাক্ট এ, বি আর সি। প্রথমে লেখ সেল, দেখে দেখে বল দেখি সেল কি কি ছিল। 30, 20, 15, তাই তো।
এর থেকে মাইনাস কি ছিল, প্রি সেপারেশন কস্ট, তাই তো? প্রি সেপারেশন কস্ট মানে জয়েন্ট কস্ট। বল দেখি কত কত ছিল? মেন প্রোডাক্টের 7,900, হ্যাঁ মেন প্রোডাক্টের 7,900, আর বাই প্রোডাক্টের 10,300 আর 6,800, ঠিক তো? আর কি ছিল? পোস্ট সেপারেশন কস্ট, তাই তো? বল পোস্ট সেপারেশন কস্ট, বই দেখে দেখে বল। 5,900, 3,700, 4,450, শেষ। সেলিং খরচা নেই এই অঙ্কে। আমি আগের অঙ্কটা কি করার চেষ্টা, আমি সেলিং খরচাটাকে বের করার চেষ্টা করি, বুঝেছিস তো? বাদ দিয়ে দে, অঙ্ক শেষ। বাদ দিয়ে দে, অঙ্ক শেষ হয়ে গেছে। এটা বেশি ইজি লাগলো নাকি দেখতে? এটা বেশি ইজি। প্রথমটা কত? তারপরটা? হ্যাঁ হ্যাঁ 6,000, তারপরটা? ব্যাস শেষ অঙ্ক। প্রফিট, বুঝতে পারলি এটা বের কত? আমি আবার বলছি, আগের অঙ্কটাও ঠিক, আগের অঙ্কটাও একটা রাইটার ওইভাবে করেছে, আমি তো দেখলাম, ওটা বেশ ভালো লাগলো। ওটাও একরকম ভাবে করা যায়, এটাও একরকম ভাবে করা যায়, দুটোই করা যায়। ওটার কনসেপ্টটা কি ছিল ওটা ভাব, তুই কনসেপ্টটা ভাব আগের অঙ্কটা, মানে বুঝতে হবে এটা করা যায় কি করা যায় না। কেউ যদি করে ওটাকেও নাম্বার কাটতে পারবে না কখনো। কারণ দেখ, তুই দেখ এই অঙ্কটা তো আমি এইভাবেই করলাম, দেখ এদিক টাকা বোর্ডের দিকে টাকা, সেল থেকে প্রফিট বাদ দিয়েছি, দেখ টোটাল কস্ট হয়, তার থেকে তুই পোস্ট খরচা বাদ দিয়ে দিয়েছিস, ঠিক আছে তো? বাদ দিয়ে যেটা বেরোয়, ঠিক আছে, এবার তুই বাদ দিয়ে যেটা বেরোলো, তাহলে স্যার 29,200 বেরিয়ে গেল এত। আর তোর টোটাল কস্ট কত হয়েছিল, এই যেটা আমি বলছিলাম এখানটায়, তোর টোটাল কস্ট 43,000, আর টোটাল কস্ট মানে কস্ট অফ প্রোডাকশন 39,000। ডিফারেন্স কেন ডিফারেন্স হলো? সেলিং খরচার জন্য। তাই আর কি করলাম। নেক্সট ডে বাকি কিছু করাবো, এখানে অনেক বাকি আছে এখনো।